আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। গাজা শহরের দেইর আল বালাহের দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রথমবারের মতো বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে তার অবস্থানে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। পুতিনকে কেন চাপে ফেলতে চান ট্রাম্প? আবারও ইসরায়েলি বিমানবন্দরে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুথি বিদ্রোহীরা। গাজায় দেইর আল বালাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্মীদের বাসভবন ও প্রধান গুদামে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত মাসে 12 দিন ধরে চলা ইরান ইসরায়েলি যুদ্ধে তেহরানে এভিন কারাগারে ইসরায়েল প্রাণঘাতী হামলার ঘটনায় যুদ্ধাপরাধ তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পালিয়ে আসা আফগানদের বিতরণ শুরু করেছে আমিরাত, তাদের সহায়তার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজার দেইর আল বালা শহরে বিপুল পরিমাণ ট্যাঙ্ক মোতায়েন ইসরায়েলি বাহিনী। বিপুল পরিমাণে ইসরায়েলি ট্যাঙ্ক স্থানীয় সময় সোমবার গাজা শহরে দেইর আল বালাহের দক্ষিণ ও পূর্বাঞ্চলে প্রথমবারের মতো প্রবেশ করেছে। ইসরায়েলি সূত্রে জানানো হয়েছে, সেনাবাহিনী সন্দেহ করেছে যে এই এলাকায় জিম্মি হিসেবে আটক ইসরায়েলি নাগরিকদের রাখা হতে পারে। এই অঞ্চল গাজায় 21 মাসেরও বেশি সময় যুদ্ধের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দ্বারা পরিপূর্ণ। ইসরায়েলি একটি অপসারণ আদেশ জারি করার পর শত শত বেসামরিক নাগরিক পশ্চিম বা দক্ষিণ দিকে পালিয়ে যায়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা হামাসের সামরিক অবকাঠামো সামর্থ্যে ধ্বংস করতে এই অভিযান চালাচ্ছে। জিম্মি পরিবারগুলো তাদের প্রিয়জনদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুদ্ধের সময় গাজায় মানবিক সংকট আরো তীব্র হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার দাবি জোরালো হচ্ছে। পুতিনকে কেন চাপে ফেলতে চান ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে তার অবস্থানে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। 14 জুলাই এক ঘোষণায় তিনি জানান, ইউক্রেনের জন্য উল্লেখযোগ্য পরিমাণে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গঠনের পরিকল্পনা রয়েছে তার। বর্তমানে ইউক্রেনের শহরগুলো প্রতিদিন 100টিরও বেশি রাশিয়ান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হোয়াইট হাউস থেকে ফাঁস হওয়া এক তথ্য অনুযায়ী ট্রাম্প সম্প্রতি এক ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জিজ্ঞেস করেছিলেন মস্কোতে সরাসরি আঘাত হানতে কিয়েভের কি ধরনের আক্রমণাত্মক অস্ত্র দরকার। ট্রাম্প আরও জানান, আগামী 50 দিনের মধ্যে অর্থাৎ 3 সেপ্টেম্বরের মধ্যে যদি রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে যারা রাশিয়ান তেল কিনবে তাদের উপর 100% সেকেন্ডারি শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের। তবে এই কঠোর বার্তা সত্ত্বেও আন্তর্জাতিক রাজনীতিতে তাৎক্ষণিক কোনো বাস্তব পরিবর্তন দেখা যায়নি। রাশিয়ান কর্মকর্তারা ট্রাম্পের বক্তব্যকে উপহাস করেছেন এবং সামরিক বিশেষজ্ঞরা বলেছেন যে পারমাণবিক প্রতিরক্ষা সরঞ্জাম ট্রাম্প পাঠানোর কথা বলেছেন তা সরবরাহ করতে বহু মাস সময় লাগবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়ার বিরুদ্ধে শুল্কের হুমকি জ্বালানি বাজারেও কোনো বড় প্রভাব ফেলেনি। ট্রাম্প ও পুতিনের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল। যদিও ট্রাম্প ব্যক্তিগতভাবে পুতিনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু কৌশলগত দৃষ্টিকোণ থেকে তিনি রাশিয়ার সাথে সংঘাতে রয়েছেন। ট্রাম্পের আগে যুদ্ধ একদিনে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা পরে তিনি নিজের অতিরঞ্জিত বলে স্বীকার করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে তার অতীত বৈরিতা কিছুটা কমে এসেছে কিয়েভ ওয়াশিংটনের মধ্যে খনিজ সংক্রান্ত দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব চুক্তির পর। সম্প্রতি ট্রাম্প বুঝতে পেরেছেন পুতিন প্রকৃতপক্ষে শান্তি আলোচনায় আগ্রহী নন। মে ও জুনে কিয়েভ মস্কোর শান্তি আলোচনা ছিল মূলত প্রতীকী, যার লক্ষ্য ছিল ট্রাম্পকে সন্তুষ্ট করা। আলোচনার সময় পুতিন দাবি তোলেন দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের কিছু অঞ্চল এবং উত্তর ইউক্রেনে একটি বাফার জোনের নিয়ন্ত্রণে। তবে ট্রাম্পের অবস্থান পরিবর্তনের দুটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। এক, রাশিয়ান তেলের ওপর শুল্ক আরোপের হুমকি বিশ্বাসযোগ্য নয়। 2, অতীতে সেকেন্ডারি শুল্ক কার্যকর হয়নি। ইসরায়েলে আবারও হুথির ক্ষেপণাস্ত্র হামলা। আবারও ইসরায়েলি বিমানবন্দরে হামলা করেছে হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটি জানিয়েছে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় তারা। হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। সারি বলেছেন, সামরিক অভিযান সফল হয়েছে। দখলদার ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বিমানবন্দর কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সারি বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে এবং গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া এ পর্যন্ত এই অভিযান চলবে। মঙ্গলবার ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় এই হামলার ফলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
গাজায় ডব্লিউএইচওর কর্মীদের বাসভবনে ইসরায়েলের হামলা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার দেইর আল বালাহে তাদের কর্মীদের বাসভবন ও প্রধান গুদামে হামলা চালিয়েছে। এর ফলে গাজায় তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। ডব্লিউএইচ জানিয়েছে তাদের কর্মীদের বাসভবনে 3 বার আক্রমণ করা হয়েছে। বিমান হামলার বাসভবনে আগুন লেগেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কর্মী ও তাদের পরিবার, বিশেষ করে শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। ইসরায়েলি ট্যাঙ্কগুলো সোমবার প্রথমবারের মতো দেইর আল বালাহের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে প্রবেশ করেছে। ইসরায়েলি সূত্র দাবি করেছে সেনারা বিশ্বাস করে ওই এলাকায় ইসরায়েলি পণবন্দীদের আটকে রাখা হয়েছে। ট্যাঙ্ক থেকে গুলি ও গোলা বর্ষণে ঘরবাড়ি ও মসজিদে আঘাত লাগে। এতে কমপক্ষে 3 জন ফিলিস্তিনি নিহত ও বহু মানুষ আহত হন বলে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 24 ঘণ্টায় ইসরায়েলি গুলি ও হামলায় কমপক্ষে 130 জন নিহত হয়েছে ফিলিস্তিনি এবং 1000-এরও বেশি আহত হয়েছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। ডব্লিউএইচও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রাঙ্গণে প্রবেশ করে নারী ও শিশুদের সক্রিয় সংঘর্ষের মধ্যে পায়ে হেঁটে আল মাওয়াসির দিকে সরিয়ে দেয়। পুরুষ কর্মী ও পরিবারের সদস্যদের হাত কড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বন্দুক তাক করে তল্লাশি চালানো হয়। তেহরানের কারাগারে ইসরায়েলি হামলায় তদন্তের আহ্বান অ্যামনেস্টির। গত মাসের 12 দিন ধরে চলা ইরান-ইসরায়েলি যুদ্ধে তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের প্রাণঘাতী হামলার ঘটনায় যুদ্ধ অপরাধে তদন্তের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরানি কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী ইসরায়েলের নিশ্চিত করা ওই হামলায় 79 জন নিহত হয়েছে। কারাগারের প্রশাসনিক ভবনের একাংশ এতে ধ্বংস হয়। রাজধানী তেহরানের উত্তরে অবস্থিত ও উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগারে রাজনৈতিক বন্দী ও বিদেশি নাগরিকরা আটক রয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থাগুলো। মানবাধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলি হামলাটিকে ইচ্ছাকৃতভাবে ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটি বলেছে এই হামলার ঘটনাটিকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত। যাচাই করা ভিডিও ফুটেজ, স্যাটেলাইট চিত্র ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে এভিন কারাগারে ইসরায়েলি সেনাবাহিনী একাধিক বিমান হামলায় বহু বেসামরিক মানুষকে নিহত আহত করেছে। কারাগার কমপ্লেক্স জুড়ে 6টিরও বেশি স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাদের মতে এভিন কারাগারকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনার মতো কোনো প্রমাণ মেলেনি। পালিয়ে আসা আফগানদের বিতরণ শুরু করেছে আমিরাত, তাদের সহায়তার প্রতিশ্রুতি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া আফগান শরণার্থীদের সহায়তা করার প্রতিশ্রুতি কয়েকদিন আগে আমিরাত তাদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করেছে এবং এই সিদ্ধান্তের কথা ওয়াশিংটনকে জানিয়েছে। গত রোববার রয়টার্সের হাতে আসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি গোপন বার্তায় বিষয়টি উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার আরব আমিরাত 2021 সালে কাবুল থেকে পালিয়ে আসা কয়েক হাজার আফগানকে অস্থায়ীভাবে আশ্রয় দিতে রাজি হয়। সে বছরের আগস্ট মাসে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা প্রত্যাহারের শেষ পর্যায়ে তালেবানরা পশ্চিমা সমর্থিত আফগান সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেয়। গত কয়েক বছরে প্রায় 17,000 আফগানকে আমিরাত সহ হিউম্যানিটেরিয়ান সিটি নামে আবুধাবির একটি শরণার্থী আশ্রয় কেন্দ্রে রেখে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো সেখানে 30 জনের বেশি আফগান অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আটকে আছেন। গত রোববার জাস্ট দ্য নিউজ নামের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে আরব আমিরাতের কর্মকর্তারা কয়েকজন আফগান শরণার্থীকে তালেবান কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ওই দিন নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমি তাদের রক্ষার চেষ্টা করব, তা এখনই শুরু করেছি। পোস্টের সঙ্গে আটকা পড়া আফগানদের নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করেন তিনি। তবে কয়েকজনের ব্যাপারে তার ওই প্রতিশ্রুতি হয়তো অনেক দেরি হয়ে গেছে।